পশ্চিমবঙ্গের মাটিতে যারা কাজ করছিল, যারা নেটওয়ার্ক বানাচ্ছিল, ওরা এখন পালিয়ে গেছে না ওরা এখানে আছে না নিউট্রালাইজ হবে, এটা সময় অপেক্ষায় আমাদেরকে ইন্তজার করতে হবে। তাহলে এই যে জিনিস আপনাকে বললাম যে একটা চর একটা সন্ত্রাসবাদী, এটা আলাদা আলাদা ব্যাপার। দেখুন সব গরিব মানুষ, সবাই নতুন জিনিস বানিয়েছে, বাড়িতে দেখুন কিছু নেই, রাইট? এরা একটা কভার নিয়ে বসে আছে, কিন্তু দুদিকে এরা কাজ কি করছে। বলছে স্যার সেটা বরঞ্চ আমরা একটু শুনি, যে এদের বক্তব্যও তো একটা রয়েছে, চলুন শুনে নিই কি বলছে তারা। 3 দিন থেকে চিন্তায় চিন্তায়। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে পুলিশ এসে তল্লাশি করছে বাড়ি। কেন পুলিশ আসছে না? ওর নামে নাকি কোনো কেস আছে। কি কেস বলছে? বলছে আপনার স্বামীর বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে কিছু যোগাযোগ আছে বা সিম কার্ড আছে ওর নামে, নাকি সিম কার্ড পাচার হয়েছে বাংলাদেশে, এরকম করে বলছে। অতটা আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক ছিল না, অত বুঝতে পারিনি। হঠাৎ করে আপনাদের বাড়িতে এলো? হ্যাঁ, হঠাৎ করে আসছে। আপনার স্বামী কি বাড়িতে ছিল তখন? না, ও কোথায় ছিল? ওকে ধরছে পরশু দিন, সে 5:30 বা এরকম টাইমে হবে, 15-20 মিনিটে ধরছে নাকি। মেকারের দোকানে ধরছে, বাড়ি থেকে বলে গেছে আমি মেকারে যাই, মেকারে এখানে গাড়ি লিক পাংচার হয়েছে, তো পাংচার সারাইতে গেছে, ওখানে ধরছে। কে তারপরে আপনার যোগাযোগ করেনি পুলিশের সাথে? না, আমরা রাত্রিবেলায় ওইদিকে ওকে ধরছে ওই টাইমে, কিন্তু আমরা জানতাম না, আমরা রাত্রিবেলায় শুনছি। রাত্রিবেলা অত রাত্রিবেলা কোথায় যাবে না বাড়িতে। স্যার এই যে ওই ব্যক্তির স্ত্রী কিন্তু পুরোপুরি স্বীকার করে নিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশের সিম তার কাছে আছে, এটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমি আরও একটা ইনফরমেশন দিতে চাই যে এই যে ব্যক্তি, এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ এই প্রথম নয়, এর আগেও সে মাদক পাচার করতে গিয়ে একবার সে পুলিশের হাতে ধরা পড়েছিল, তারপরে জামিন পেয়ে বাইরে এসে আবার নতুন করে একটা বিপদ ঘটানোর চেষ্টা করছে বারবার। দেখুন আপনি মাদক দ্রব্য কথা বলে দিলেন, আমি আগেও বলেছি মাদক দ্রব্য কি আকাশ থেকে পড়ছে নাকি, এটা তো বর্ডার ক্রস করছে, যেখানে আমাদের কাঁটাতার নেই, যেখানে আমাদের সার্ভেলেন্স নেই, যেখানে অনেকগুলো যুক্তি করে এখান মাল ওখানে, ওখানকার মাল এখানে। এটাই তো মাদক দ্রব্য থেকে যে পয়সাটা রোজগার, এটাই তো আপনার সন্ত্রাসবাদী সংগঠন লাগার। আপনি বাড়িটা দেখুন না ভালো করে, এটা টিনার সিজে সিট দিয়ে এবং বানানো এদের আছে। বাড়ির মাত্র 150 মিটারের মধ্যে কাটাতার হবে, তাই জন্য তো এরা তো সিম কার্ড নিয়ে ওখানকার কথা এখানে, এখানকার কথা এখানে, এরা শুধু প্রোভাইডার। হ্যাঁ, এবার এর পিছনে একটা বড় মাথা আছে। বাংলাদেশ থেকে সেটা অনেক সহজে চলে যাচ্ছে পাকিস্তানে। অ্যাবসলিউটলি, ওখানে কোনো প্রবলেম নেই, ওখানে একটা প্যাকেট দেবে, বাংলাদেশ থেকে রাস্তা ইউনুস খুলে দিয়েছে, ওখানে চলে যাবে অনেকগুলো জিনিস ওখান থেকে। এই যে হাবড়া, এই যে আপনার এই রশিদুল হকের ফ্যামিলিটা আপনি দেখালেন, এদের তো চেক করা দরকার কি এরা কি ইন্ডিয়ান না ভারতীয় না এরা বাংলাদেশি লোক। আপনি তখন বুঝতে পারবেন এরা ভারতীয় নয়, এরা সব 10 বছর 15 বছরের মধ্যে এই যে সরকার আসছে এদেরকে নিয়ে আসা হলো, এদেরকে ভোটার তৈরি করা হলো কি তুমি আমাদের। এবং এরা এদেশে আসছে বাংলাদেশ থেকে, এরা ভোটার কার্ডের জন্য আবেদন করছে, এরা ভোটার কার্ড পেয়েও যাচ্ছে, না হলে তারা ঘুরপথে ভোটার কার্ড নিচ্ছে, ভোটার হচ্ছে, আবার এদেশের বুকে থেকে খবর পাচার করছে, বাংলাদেশ পাকিস্তানের কাছে ক্ষতি করার চেষ্টা করছে। রানা রৌফ বলেছে কি আমাকে এসআই এর জন্য ডাকা হলো, আমি পালিয়ে গেলাম, কেন যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। ও তো যে ওকে এনেছিল ওর বাবার নাম, নিজের বাবা জায়গা ওর বাবার নাম দিয়ে দিল রানা রৌফ। যে রানা রৌফের আসল নাম তো আলম আছে, ও তো আপনার ওখানকার ফরিদকোট, পাকিস্তানের ফরিদকোটের লোক না, যে লাহোরের কাছে আছে এটা, রাইট? তো ও তো বললো কি আমি যখন রানা রৌফ নাম নিয়েছি, আমাকে যে নিয়ে এসেছিল ওর বাবার নাম দিয়ে আমি ভোটার বানিয়েছিলাম, আমি ভোটও দিয়েছি, কিন্তু এবার যখন এসআইআর হলো আমি যাইনি, আমি পালিয়ে গেছি, আমি ভয় করেছি, আমি ভেবেছিলাম আমি বাংলাদেশ যাব, আমি অনেকবার অ্যাটেম্প্ট করলাম, আমি যেতে পারিনি। তাহলে কথাটাই হলো যে এই যে সন্ত্রাসবাদী আর চর এই জিনিসটা ফিউশন করে দিয়েছে, এই জিনিস ওরা ঘটাতে চাইছিল, ওর ওপরে জবরদস্ত ধাক্কা লেগেছে। আর যেভাবে অ্যারেস্ট হচ্ছে আপনার ব্যাঙ্গালুরুতে একটা ছেলে ধরা পড়েছে, ব্যাঙ্গালুরু আপনি দেখাচ্ছেন, কুচবিহারের 150 মিটারের কাছে যার বাড়ি আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এই রানা রৌফের মতন লোককে অ্যারেস্ট করা হচ্ছে। আমার তো মনে হয় পাকিস্তানে, আমি পার্সোনাল যারা আমাদের মাটি থেকে কাজ করছিল, ওর দিনটা কম হয়ে গেছে, ওর লাইফ স্প্যান কম হয়ে গেছে, আজকে না হলে কালকে উনি নিউট্রালাইজ হবেন। তাহলে এই জায়গায় পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে নেটওয়ার্ক তৈরি করেছিল, তাই জন্যে ফিল্ড মার্শাল আসিম মুনির তাই জন্যে বলেছিল অপারেশন সিন্দুরের পর 10 মে 2025 পর কেবার যুদ্ধ আমাদের ইস্টার্ন দিকে পূর্ব দিকে হবে, কেন যে ও 2025 ওই দিকে ছিল না আপনার ইউনুস, আর এই দিকে ছিল এদের এই যে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে কুচবিহার থেকে নিয়ে আমাদের সাউথ 24 পরগনা যেটা আছে,
ওখানে ওদের কাছে যা লোক ছিল, ওখানে যা নেটওয়ার্ক ছিল, ওদের কমিউনিকেশন সিস্টেম ছিল, ওদের একটা প্যাসেজ পাচ্ছিল, ওরা একটা এখানে এক্সপ্লোসিভ, এখানে আপনার হাতিয়ার, এক্সফিল্ট্রেট, ভুয়া নোট, হিউম্যান ট্রাফিকিং, গোল্ড, এটা সব কিছু ছিল। এটা আর শেষ। স্যার আমি এবারে একটুখানি নেপাল প্রসঙ্গটা তুলে ধরতে চাই। নেপালের যে বর্ডার রয়েছে ভারতের সঙ্গে, সেই নেপালের বর্ডারও কি এবারে কি সফট টার্গেট হয়ে উঠতে পারে? কারণ আমরা জানি যে নেপাল থেকে যদি ভারতে প্রবেশ করে সেক্ষেত্রে ওখানে চিকেন স্নেক আছে, উত্তরবঙ্গ থেকে আসতে হচ্ছে নেপাল হয়ে, তাহলে সেক্ষেত্রে কি নাশকতার ঘটনা কি আরো বাড়তে পারে ইন ফিউচারে? খুব সুন্দর আর গভীর প্রশ্ন করেছেন। প্রত্যেকটা মানুষের মাথায় এটা ঢুকছে যে এটা শিলিগুড়ি করিডোর আমরা যেটা বলি, ওটা নিয়ে কি ব্যাপার, ওখানে নেপাল থেকে কি হবে। বিলকুল আপনি ঠিকই ধরেছেন, আপনি ঠিকই। তুরস্ক কি করেছে, পুরো বাংলাদেশে যতগুলো আমাদের সঙ্গে সীমান্ত আছে ওখানে এনজিও বসিয়েছে। ওই এনজিওগুলো বলছে আমি তোমাদেরকে পড়াশোনা কাজ করে দেবো, তোমাদেরকে আর বিজনেস করিয়ে দেবো। এই তুরস্ক, আর এই তুরস্ক এত টাকা পয়সা দিয়েছে সব অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করার জন্যে। সব ওরা ওদেরকে বলেছে তুমি কাটাতারে এপারে ভারতের দিকে আসো, তোমরা ওখানে থাকো, ওখান থেকে আমাদের কাজ বাজ করো। আমাদের যে আইডিওলজি আছে, আমাদের যে মাইনরিটি যে বিপদে আছে, এরকম একটা ফলস জিনিসটা দিয়ে ওদেরকে দিয়েছে কি তুমি মগজ ধুলাই করে যেখানে যেখানে আমাদের মাইনরিটি বা বাংলাদেশি কনসেন্ট্রেশন আছে, বাংলাদেশি মানে মাইনরিটি যাদের কনসেন্ট্রেশন আছে, ওদেরকে তুমি উস্কানি দিয়ে তুমি তেড়িয়ে থাকবে। আর যখন আমরা দেবো গ্রিন সিগন্যাল তখন তুমি এই বলবে। নাও নেপাল আপনি 1999-এ আপনাকে বারবার বলে দিই IC 814, যেটা ধুরন্ধরে আপনি দেখেছেন, ছবিটাই ওখান থেকে স্টার্ট হয়েছে আপনার কান্ধার থেকে। কান্ধারে যেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনটা আছে, আর ওখানে আমাদের ডবল সাপ সিগারেট খাচ্ছেন আর দেখছেন কি হবে, রাইট? তো এই যে আমাদের কাঠমান্ডু একটা সফট স্টেট ছিল। সফট স্টেট মানে ওখানে ওখানে তো যত বড় বড় ক্রিমিনাল ছিল, চার্লস সোবরাজও ওখান থেকে ধরা পড়লো আপনার। তো যত ওখানে ক্যাসিনো আছে, মানে জুয়া খেলার জায়গা আছে, অনেকগুলো জিনিস আছে, সব জিনিসের সেন্টার ওখানে, চাইনিজ সেন্টার ছিল ওখানে। যতগুলো তিব্বতিয়ান ওখান থেকে ইন্ডিয়াতে আসতো, ওখান থেকে ধরে আসতো। তাই এই যে নভেম্বর 99-এ যেটা আপনার আমাদের IC 814 কান্ধারে যেটা নিয়ে গিয়া হলো, ওর জন্য ছিল পাকিস্তান হাই কমিশনের ফার্স্ট অফিসার, যেটা ISI অফিসার মোহাম্মদ আরশাদ চিমা, ও ছিল স্টেশন চিফ। যখন তদন্ত হলো এই যে এয়ারক্রাফটে পিস্টলটা কে পাঠিয়েছে, এক্সপ্লোসিভ কে পাঠিয়েছে, যখন এটা সিসিটিভি বা অন্য ইন্টেলিজেন্স বা ফরেন ইন্টেলিজেন্স আমাদের সঙ্গে শেয়ার হলো, তখন আমরা বুঝতে পারলাম যে পাকিস্তান অ্যাম্বাসির লোক, ISI লোক, ওরা আনরেস্ট্রিক্টেডভাবে ওটা আপনার কাঠমান্ডু এয়ারপোর্টে যেত। ওরাই ওখানে ওরা নিজের একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ছিল, ওদের পাসপোর্ট আছে, সব কিছু আছে, ওদেরকে সম্মান, সবাই জায়গায় এটা ডিপ্লোম্যাটদের সম্মান দেওয়া হয়, ওই সম্মানের আড়ালে ও সব কিছু নিয়ে গেছিলো, রাইট? 2010